এসব কাজ তার জন্য নয়। কোনোদিন কাউকে টপকে নিজে এগিয়ে যাওয়ার কথা ভাবেননি। আসলে কোনো ব্যক্তি নন, কালেকটিভ এফর্টে বিশ্বাস করতেন ওরা। পারস্পরিক পরিচয়হীন কিছু মানুষ প্রাত্যহিক ক্ষুণ্ণিবৃত্তির অমোঘ টানে একটা জায়গায় এসে মিলিত হয়, আবার ছড়িয়ে যায়। মুহূর্তের পর মুহূর্ত জুড়ে আছে অদৃশ্য কান্নার সুতো দিয়ে। তবু শেষ দৃশ্যে নতুন পুরনো মিলে যায় অনাগত অনিশ্চিত অজানায়। নাটক আসলে ইন্টারঅ্যাকশন, শিল্প সমাজ বদলের হাতিয়ার। নাটক লেখার অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন রেশনের লাইনে। খাদের কিনারে এসে দাঁড়ালে ভারতের জনসাধারণ বিদ্রোহ করতে বাধ্য হয়। দ্য ভায়োলেন্স অফ দেয়ার রিভোল্ট আই অ্যাসোসিয়েটেড উইথ ডেভিস গার্জন। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুভুক্ষ লাশ। এই প্রেক্ষাপটেই নবান্ন তৈরি হয়েছে। নবান্নর আগে অবধি আমাদের সব ট্র্যাজেডি পারিবারিক ট্র্যাজেডি। নবান্ন এলো এপিকের ব্যাপ্তি নিয়ে। এ নাটককে মঞ্চের উপরে যতটা খুঁজতে হবে, মঞ্চের বাইরে খুঁজতে হবে ঠিক ততটাই। থিয়েটার কর্মী আর সাধারণ মানুষ একসঙ্গে ঢুকে পড়বেন থিয়েটারের মঞ্চে। যারা নিছক সময়ের দাবি মেটান, তাঁরা কি সেভাবে যুগ পরিবর্তনের পুরোহিত হয়ে উঠতে পারেন? বিজন ভট্টাচার্যরা পড়তে পেরেছিলেন দেওয়াল লিখন, ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ বদলের যুদ্ধে। শিশির মজুমদার সেদিন সকাল সকাল হাজির হয়েছেন তার বাড়ি। উদ্দেশ্য সেদিনই রাত 8টার বাসে আর অনেকের সঙ্গে তাকে নিয়ে যাবেন প্রথমে রায়গঞ্জ, তারপর কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর হয়ে শেষে বালুরঘাট। বাজার সেরে সব শুনে তিনি জানালেন, অবিভক্ত পশ্চিম দিনাজপুরে আয়োজিত বঙ্গরঙ্গ মঞ্চের বাৎসরিক উৎসবে যেতে তিনি খুবই উৎসাহী, কিন্তু ব্লাড সুগারের জন্য ডাক্তার তাকে বলেছেন কিছুদিন বিশ্রাম নিতে। এখন যদি ডাক্তার বলেন যে হাই ব্লাড সুগার থাকা সত্ত্বেও তিনি যেতে পারেন, তাহলে কোনো সমস্যাই নেই। শিশির মজুমদার জিজ্ঞাসা করলেন, কোথায় ডাক্তারখানা? তিনি জানালেন, পিজি হাসপাতালের আউটডোর। তারপর তারা দুজনে মিলে যখন পিজি হাসপাতালে পৌঁছলেন, ততক্ষণে বিরাট লাইন পড়ে গেছে। ঘড়িতে তখন 10টা। লাইনের যা বহর, তাতে ডাক্তারের কাছে পৌঁছতেই অন্তত 12টা বাজবেই। অসুস্থ মানুষটা এতক্ষণ লাইনে দাঁড়াবেন, এই দেখে শিশির মজুমদার প্রশ্ন করলেন, আপনি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাবেন? তিনি উত্তর দিলেন, কেন? এত লোক তো দাঁড়িয়ে আছে। মজুমদারবাবু অধৈর্য হয়ে বললেন, এত লোক আর আপনি কি এক? থামো তুমি বলে এক ধমকে শিশির মজুমদারকে সেদিন চুপ করিয়ে দেওয়া মানুষটি কোনোদিন কাউকে টপকে নিজে এগিয়ে যাওয়ার কথা ভাবেননি। তিনি আর কেউ নন, বাংলা নাটক তথা সংস্কৃতি জগতের অনন্য অদ্বিতীয় ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য। 17ই জুলাই তার জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য হিসেবে তৈরি এই ভিডিওতে চলুন আমরা ফিরে দেখি তাঁর কাজকে, তাঁর চিন্তা চেতনাকে, তাঁর জীবনাদর্শকে, যা বাংলা নাটক তথা সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করে চলেছে আমাদের আজও। প্রাথমিক স্কুলের পাঠ শেষ করে বিজন ভর্তি হয়েছিলেন প্রথমে আশুতোষ, পরে রিপন কলেজে। আর এই সময় থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেন বিজন ভট্টাচার্য। 2 বিশ্বযুদ্ধের মাঝে গোটা বিশ্ব তখন সাম্যবাদের রাজনীতিতে উত্তাল। রুশ বিপ্লব পৃথিবী জোড়া প্রগতিশীল ছাত্রছাত্রীদের মনে সাম্যবাদের স্বপ্ন সফল হবার মশাল জ্বেলেছে। বিজন ভট্টাচার্যরা পড়তে পেরেছিলেন দেওয়াল লিখন, ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ বদলের যুদ্ধে। বাংলায় দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ। বিজনরা যাকে মনে করলেন ম্যানমেড। মজুদদারদের গোলায় খাবার মজুদ, মহাজনরা কালো বাজারে চড়া দামে তা বিক্রি করছে। যেসব গুটিকতক লোকের ট্যাঁকের জোর আছে, তারা জলের মতো পয়সা খরচ করছে বেঁচে থাকবার জন্য। আর মজুদদার, কালোয়ার, মহাজন, জোরদাররা ধনী থেকে ধনীতর হয়ে যাচ্ছে চোখের পলকে। আর অগণিত সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে পিঁপড়ের মতো। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুভুক্ষ লাশ। এই প্রেক্ষাপটেই নবান্ন তৈরি হয়েছে, শম্ভু মিত্রের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে। কলকাতা থেকে বাংলা, বোম্বে থেকে গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছে নবান্ন। সে সময়কার নতুন ধারার সাহিত্য ও থিয়েটারের দিক নির্দেশকারী ভূমিকা নিতে নিতে গেছে নবান্ন। হিন্দিতে ছবিও তৈরি হয়েছে।
আর তৈরি হয়েছে গণনাট্য সংঘের ভিত। যে গণনাট্য সংঘের কথা উল্লেখ করে গণনাট্যের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে শাবানা আজমি বলেছিলেন, আসলে কোনো ব্যক্তি নন, কালেকটিভ এফর্টে বিশ্বাস করতেন ওরা, আলাদা করে কারো কথা বলতেন না। শাবানা আজমির এই উপলব্ধি আর বর্ণনার ছাপ বিজন ভট্টাচার্যের গোটা জীবন জুড়ে। বিজন ভট্টাচার্য আর মহাশ্বেতা তথাকথিত সংসারে নয়, বিশ্বাস রেখেছিলেন সমষ্টিবদ্ধ জীবনযাপনের আদর্শেই। বস্তুত গণনাট্যের সময়ই বিজন মহাশ্বেতার আলাপ। শোনা যায় বিজনের লেখা জীয়নকন্যা নাটকে অভিনয়ও করেছিলেন মহাশ্বেতা। তবে এই সময়ে বিজন যত না নাট্যকার, তার চেয়েও বেশি ছোট গল্পকার। পরবর্তীতে সহযাত্রী ছদ্মনামে লিখছেন বহু ছোট গল্প। এ নিয়ে সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, বিজন ভট্টাচার্য এসেছিলেন গল্প লেখক হিসেবে, পরে দল ভেঙে তিনি গান নাটকের শিল্পীদের দলে ভিড়ে গেলেন। সমীক বন্দ্যোপাধ্যায়ের লেখায় ছোট গল্পকার বিজন ভট্টাচার্য আরও ভাস্বর। বিজন ভট্টাচার্যের প্রথম প্রকাশিত নির্দেশিত নাটক আগুনকে ছোট গল্পের রীতির মধ্যেই গণ্য করা যায়। ছোট গল্প নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা তখন বাংলা সাহিত্যে চলছে, তাতে এ ধরনের একটি গল্প, যাতে বিভিন্ন সাংসারিক পরিবেশ থেকে পারস্পরিক পরিচয়হীন কিছু মানুষ প্রাত্যহিক খুন্নিবৃত্তির অমোঘ টানে একটা জায়গায় এসে মিলিত হয়, আবার ছড়িয়ে যায়, কেউ লিখতেই পারতেন। চারপাশে ছড়িয়ে থাকা সেই সাধারণ মানুষগুলোই তখন তৈরি করছেন সময়ের আখ্যান। রিফিউজি গল্পে বিজন ভট্টাচার্য লিখছেন, আগে ছিল বাগান বাড়ি, মাঝখানে হলো ভূতের বাড়ি, তারপর রিফিউজি কলোনি। 2 বছর পর এখন অবশ্যই কলোনিও ঠিক বলা যায় না, 30-40 ঘর উদ্বাস্তু পরিবার, কমে কমে এখন মাত্র 10-12 ঘরে এসে দাঁড়িয়েছে। জায়গাটা ঠিক বসবাসের উপযোগী নয়। এভাবেই বিজনের গল্পে বারবার ফিরে এসেছে ধুঁকতে থাকা মানুষ, তারা খাওয়া সমাজ। এই মানুষগুলোকে শুধু নির্বিকার চিত্তে দেখে যাননি বিজন, নিজের সঙ্গে জড়িয়েছেন তাদের, আপন করে নিয়েছেন তাদের গল্পগুলো চরম আকুতিতে, কাঁধে আর মনে তুলে নিয়েছেন তাদের দুঃখ সুখ যন্ত্রণা। তাই তীব্র মতাদর্শগত সংগ্রামের পর 48 সালে যখন গণনাট্য সংঘ ছাড়ছেন বিজন, তখন তারা থাকেন ভাড়া বাড়িতে। তা ভাড়া বাড়িতে অনেকেই থাকেন এবং থাকতেন, এর মধ্যে কোনো অসাধারণত্ব নেই। বাড়িতে তখন চাল ফুটবে কিনা তা নিয়েই সন্দেহ, এটাও কোনো বড় ব্যাপার নয়। বিজনরা যে জীবনযাপনের আদর্শে বিশ্বাস করতেন, তাতে তো চর্বচস্য লেজ্জ পেয়েও খাওয়া চলে না। বিজন তখন প্রায় প্রতিদিন বাড়িতে ধরে আনছেন কখনো সাপুড়ে, কখনো লোকসঙ্গীত শিল্পী আউল বাউলদের। বিজন ভট্টাচার্যের আসল পরিচয় এখানেই। পেটের খিদেকে হেলায় উপেক্ষা করে শিল্পের খিদে যাকে তাড়িয়ে বেড়ায় হরদম। আর ইতিহাস ঘেঁটে দেখলে আমরা দেখতে পাবো, এই চরম অভাব অনটন দারিদ্র্যে থাকবার কোনো কারণ ছিল না বিজনের। পারিবারিক সম্পত্তি কিছু কম ছিল না ভট্টাচার্যদের। বিজন নিজেও আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে চাকরি করেছেন, মাইনেও নেহাত কম ছিল না। কিন্তু এসবের কোনোটাই তিনি বেছে নেননি। কয়েক বছর পরেই বুঝে গেছিলেন এসব কাজ তাঁর জন্য নয়। বিজন ভট্টাচার্য বিশ্বাস করতেন নাটক আসলে ইন্টারঅ্যাকশন, সংলাপের মধ্যে দিয়ে যেখানে সরাসরি পৌঁছে যাওয়া যায় মানুষের কাছে। তাই নাটক শুধুমাত্র পারফরমেন্স নয়, শিল্প সমাজ বদলের হাতিয়ার। নাটক শুধুমাত্র সাধারণ মানুষের সুখ দুঃখ ভালো মন্দের কথা বলেই থেমে থাকবে না, দর্শকও হয়ে উঠবেন গল্পের এক একজন কুশীলব। আর তারপর থিয়েটার কর্মী আর সাধারণ মানুষ একসঙ্গে ঢুকে পড়বেন থিয়েটারের মঞ্চে। এভাবেই জীবন, রাজনীতি আর থিয়েটার একসঙ্গে জড়িয়ে রয়েছে বিজন ভট্টাচার্যের মধ্যে। এর কোনো একটাকে বাদ দিয়ে তাই তাকে বোঝা মুশকিল। যাপন, অর্থনীতি, সমাজ, রাজনীতি, শিল্প, এই সমস্ত কিছু মিলেমিশে তিনি নিজেই তো আসলে একটা থিয়েটার, মনোলগ।
নাট্যদর্শন পত্রিকায় ঋত্বিক ঘটক বলেছিলেন, বিজনবাবুই প্রথম দেখালেন যে কি করে জনতার প্রতি দায়িত্বশীল হতে হয়, কি করে সম্মিলিত অভিনয় ধারার প্রবর্তন করা যায় এবং কি করে বাস্তবের একটা অংশের অখণ্ড রূপ মঞ্চের ওপরে তুলে ধরা যায়। গিরিশ ঘোষ থেকে শিশির কুমার ভাদুরী পর্যন্ত যে ব্যক্তিকেন্দ্রিক অভিনয়ের ধারা আমরা দেখব, তা প্রথম অস্বীকৃত হলো নবান্ন নাটকে। ইতিহাসের পট পরিবর্তনের সম্মুখে দাঁড়িয়ে বিজন ভট্টাচার্য বাইরের দ্বন্দ্বকে আত্মসাৎ করলেন উচ্চ গ্রামের শরীরী অভিব্যক্তি নিয়ে। শম্ভু মিত্র নবান্ন সম্পর্কে লিখেছিলেন, নবান্নর আগে অবধি আমাদের সব ট্র্যাজেডি পারিবারিক ট্র্যাজেডি, নবান্ন এলো এপিকের ব্যাপ্তি নিয়ে। শম্ভু মিত্রের এই উক্তিকে তলিয়ে ভাবলে আমরা দেখতে পাব, ততদিন অবধি প্রচলিত নাট্য সংহতি বা নাট্য প্রবহমানতাকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে নবান্নতে। এখানে আধুনিকতার মূল ভাষ্যের উপর নজর রেখে এই নাটক হয়ে উঠেছে মুহূর্ত নির্ভর। মুহূর্তের পর মুহূর্ত জুড়ে আছে অদৃশ্য কান্নার সুতো দিয়ে। সেই দৃশ্যটার কথা মনে করুন, যেখানে কুঞ্জকে কুকুরে কামড়েছে, প্রবল চিৎকার করে ওঠে শুভা, আর তারপরেই নরম গলায় জিজ্ঞাসা করে, জল খাবে, তেষ্টা পেয়েছে? মনোরঞ্জন ভট্টাচার্য সহ অনেকের মতে এই মুহূর্ত নবান্নকে চিরকালীন করে তুলেছে। তাই নবান্ন কোনো নাট্য আখ্যান নয়, নবান্ন নাট্য সন্দর্ভ। তাই এ নাটককে মঞ্চের উপরে যতটা খুঁজতে হবে, মঞ্চের বাইরে খুঁজতে হবে ঠিক ততটাই। মানিক বন্দ্যোপাধ্যায় নবান্ন দেখে বলেছিলেন, আপনি তো জাত চাষা। এই জাত চাষাদের জীবনকেই বিজন ভট্টাচার্য বুঝতে চেয়েছেন তাঁর গোটা জীবন জুড়ে। পেশাদারি ব্যবসায়িক থিয়েটার কোনোদিনই বিজন ভট্টাচার্যকে টানেনি। তিনি বারবার বলেছিলেন, ওই ধরনের নাটকের রীতি কৌশল কোনোদিনই তাকে আকৃষ্ট করেনি। বরং তিনি নাটক লেখার অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন রেশনের লাইনে, যেখানে তিনি দেখেছেন জাত, ধর্ম, বর্ণ, সামাজিক স্তরের ভেদ ভেঙে সাধারণ মানুষ লাইনে এসে দাঁড়িয়েছে। এবং তিনি এও দেখেছিলেন কিভাবে নিজেদের সংকীর্ণ স্বার্থকে ছাপিয়ে সমস্ত মানুষ একযোগে জোরদার মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহে গর্জে উঠেছিলেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা চক্রে দেবীগর্জন নাটক সম্পর্কে বিজন বলেছিলেন, খাদের কিনারে এসে দাঁড়ালে ভারতের জনসাধারণ বিদ্রোহ করতে বাধ্য হয়। দ্য ভায়োলেন্স অফ দেয়ার রিভোল্ট আই অ্যাসোসিয়েটেড উইথ দেবীজ গর্জন, দ্য রোর অফ দ্য অ্যাংরি গডেস। পৌরাণিকতাকে এভাবে ভারতের কৃষক জীবনের সঙ্গে জড়িয়ে দেন বিজন নিপুণ দক্ষতায়। এখানেই প্রশ্ন উঠতে পারে, আজীবন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী বিজন ভট্টাচার্য কিভাবে দেবীগর্জনের কথা বলেন? ঋত্বিক ঘটককেও এই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এর উত্তর বিজন ভট্টাচার্য নিজেই দিয়ে গেছেন। আই অ্যাম প্রিপেয়ার্ড টু অ্যাকোমোডেট দ্য বিলিফ অফ মাই পিপল। দেশের মানুষ যা বিশ্বাস করেন তাকে আমি একেবারে ফেলে দিতে পারি না, তবে নতুনভাবে তাকে দেখতে পারি। জীবন কন্যা দেবীগর্জন বিজনের এই নতুনভাবে দেখবার সাক্ষী। বিজন ভট্টাচার্য একটা সাক্ষাৎকারে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, আই স হাউ ডায়ালেক্ট চেঞ্জেস এভরি 2 মাইলস। আমার যে এক্সপিরিয়েন্স, আমি হয়তো একসঙ্গে 50 মাইল হেঁটে গেছি কার্যকারণে, স্টপ করে করে। একটা অঞ্চলে তুমি গেলে, তারপর ইউ ট্রাভার্স অ্যানাদার 2 মাইলস অ্যান্ড সি, মূল একটা ভাষার ঐক্য আছে, কিন্তু টোনটা আস্তে আস্তে চেঞ্জ করে এবং তার ইন্টোনেশন, এমফ্যাসিস এবং সিনট্যাক্সগুলো এসে পড়ে, কিন্তু মূল ভাষাটা একই থাকে। তার ভিতরে আবার কি করে চেঞ্জ করতে করতে এদিক দিয়ে হাঁটলে পরে খুলনা দিয়ে, মেদিনীপুর দিয়ে উড়িষ্যার বর্ডারে ঢুকে পড়ে কেমন করে উড়িয়া হয়ে গেল, খুব ইমপারসেপ্টিবলি উড়িয়া হয়ে গেল, বোঝা যায়। অঞ্চল ভেদে ডায়ালেক্টের এই বদলে যাওয়াকে বিজন বারবার ব্যবহার করেছেন, শুধু নাটকের ক্ষেত্রে নয়, সিনেমাতেও।
বাংলা সিনেমার জগতে কিংবদন্তি হয়ে যাওয়া 74.5 আর ভানুর প্রবাদে পরিণত হওয়া সংলাপ মাসিমা মালপো খামু, এটা যে বিজনের অঞ্চল ভেদে উচ্চারণ আর বাচনভঙ্গি বদলে যাওয়া নিয়ে কাজ করার সূত্রেই তৈরি হওয়া, তা আমরা ভুলি কি করে? বিজন ভট্টাচার্য নিয়ে ভিডিও হবে শুনে আমাদের এক বন্ধু আমাদেরকে একটি মেসেজ পাঠিয়েছেন, সেটি আপনাদের কাছে আমরা হাজির করছি। মঞ্চাভিনয়ের পাশাপাশি সেলুলয়েডেও বিজনের সাবলীল নজরকাড়া উপস্থিতি। কে ভুলে যেতে পারে সুবর্ণরেখার সেই মর্মন্তুদ রাত্রিগুলোতে তাঁর বিনিদ্র প্রহরারত আগুন জ্বলা চোখের মধ্যরাতের জিজ্ঞাসা, রাত কত হইল? উত্তর মেলে না। কিংবা মেঘে ঢাকা তারায় নিতার বোনের বিয়ের দৃশ্যে নিতার বাণীহারা বেদনার রোরুদ্যমান অভিব্যক্তি যখন ফুটে বেরোয় তার অসহায় বাবার বিলাপ আর্তনাদে। তবু ঋত্বিক ঘটকের পরিচালনায় মেঘে ঢাকা তারা কিংবা সুবর্ণরেখা ছবিতে তাঁর অভিনয় যতটা আলোচনার মধ্যে আসে, মৃণাল সেনের নির্দেশনায় পদাতিক তেমন করে আসে না। অথচ পদাতিকে তাঁর অভিনয় অনেক সহজাত। তথাকথিত নাটুকে মেলোড্রামা এখানে নেই। 70 দশকের উত্তাল আবহাওয়ায় সমাজজোড়া ভাঙাগড়ার খেলায় তিনি পুরনোর প্রতিনিধি। নতুনের বার্তাবাহক আপন পুত্রের সঙ্গে তার প্রবল মতানৈক্য। তবু শেষ দৃশ্যে নতুন পুরনো মিলে যায় অনাগত অনিশ্চিত অজানায়। বাইরে পুলিশি করা নাড়া। ছেলে বলল আমি চলি। ছেলের বুকে হাত রেখে কেবল চোখের চাহনি দিয়েই বিজন যেন বলে দেন, বি ব্রেভ। শিশির যুগের পরে বাংলা নাটকে যদি কোনো যুগের অভ্যুদয় হয়ে থাকে, বিজন ভট্টাচার্য তার প্রধান পুরোহিত। কিন্তু এই বিজন ভট্টাচার্যকে আমরা কতটা মনে রেখেছি, সে প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন, বিজন ভট্টাচার্যকে ঠিক কতটা বিস্মৃতির শিকার হতে হয়েছে তা ভাবলে স্তম্ভিত বোধ করি। বঙ্গজনের আত্মবিস্মৃতির ঐতিহ্য মেনে নিয়েও বলি, বিজনবাবুর প্রতি নিক্ষিপ্ত এই বিস্মৃতি আমি কিছুতেই মন থেকে মানতে পারি না। বিজন ভট্টাচার্যের নামটা আজকাল মুষ্টিমেয় কিছু নাট্যকর্মী জানে শুধু, কিন্তু তাঁর পরিধিটা যে কতটা ব্যাপ্ত ছিল সে কথা কতটুকু জানে সে বিষয়ে সংশয় বিস্তর। বাংলা নাটকের ক্ষেত্রে সামান্য হলেও যদি কোনো নবযুগ থাকে, অর্থাৎ শিশির যুগের পরে যদি কোনো নবযুগের অভ্যুদয় হয়ে থাকে, তার মূল পুরোহিত কিন্তু বিজন ভট্টাচার্য। সৌমিত্র চট্টোপাধ্যায় আরও বলছেন, তাঁর সম্পর্কে একটি কথা আজকাল অনেকেই বলে থাকেন যে তিনি একটা বিশেষ সময়ের দাবি নিয়ে বাংলা রঙ্গমঞ্চে এসেছিলেন এবং সেই সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে হয়তো কোনো অর্থে তিনি ঈষৎ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এই সূত্রে বলি, সময়ের দাবি কিন্তু নতুন কিছু নয়। বিভিন্ন মহৎ সৃষ্টি কালের প্রয়োজনে দেখা দিয়েছিল। দেখতে হয় সেই সময়ের দাবির ঊর্ধ্বে আর কিছু পাওয়া গেল কিনা। নবান্নকে যদি নিছকই সময়ের দাবি দিয়ে বিচার করি, তা ঘোরতর অন্যায় হবে। নবান্ন বাংলাদেশের হৃদয় হতে উঠে আসা কাহিনী, চিরকালীন গ্রাম বাংলার ছবি। খুব যে একটা সাংঘাতিক কাহিনী তাকে লিখতে হয়েছে এমন নয়, তাকে সময়ের দাবিও মেটাতে হয়েছে। কিন্তু সেভাবে যারা নিছক সময়ের দাবি মেটান, তারা কি সেভাবে যুগ পরিবর্তনের পুরোহিত হয়ে উঠতে পারেন? শুধুমাত্র সময়ের দাবি মিটিয়ে কি একটি নতুন যুগের হোতা হওয়া সম্ভব? সৌমিত্রবাবুর এই জিজ্ঞাসা আজও আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। বিজন ভট্টাচার্যের জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিও রইল শ্রদ্ধার্ঘ্য হিসেবে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, তাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের কাছে হাজির থাকবো আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। বাংলা ভাবনা।